শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব 31, 32, 33। দুপুর 2টা বাজে। মিম কলেজের গেটের সামনে অপেক্ষা করছে। গাড়ি কোথাও সে দেখতে পাচ্ছে না। মনে মনে ভাবছে, ড্রাইভার আঙ্কেল যদি না আসে তাহলে ভাইয়া তো অবশ্যই আসবে। আমি আরেকটু অপেক্ষা করি। হঠাৎ একটা ইটের কণা এসে মিমের পেছনের কাঁধে লাগলো। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলো তেমন কেউ নেই। স্টুডেন্টরা যার যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। মিম আবারও সামনের দিকে তাকিয়ে বাড়ির গাড়ির অপেক্ষা করছে। কিন্তু এ কি? আবারও আরেকটা কণা এসে গায়ে লাগলো। এবার মিম একটা রাগি রাগি লুক নিয়ে পেছনে তাকালো, কিন্তু এবারও কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎই বুঝতে পারলো কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। পাশে তাকিয়ে সে বিস্ময়ে হতভম্ব। মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি? আরিফ মুচকি হাসলো, বলল, আমি। ভয় পেয়েছো? মিম তোতলাতে তোতলাতে বলল, ভয়ের কি আছে, আপনি এখানে কি করছেন? আরিফ আবারও হাসলো, বলল, কেন, আমাকে দেখে খুশি হওনি? না মানে তেমন কিছু না। আরিফ বলল, তাহলে কেমন কিছু? মিম বিরক্তি ভরা কণ্ঠে বলল, কোনো কিছুই না, আপনি আপনার কাজে যান, আমি এখন বাড়িতে যাব। আরিফ বলল, ওহ তাই বুঝি? মিম বলল, তাই। আরিফ ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে বলল, ঠিক আছে যাও তাহলে। মিম সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আবার দাঁড়ালো। মূলত সে আবির বা তানভীরের অপেক্ষা করছে। হঠাৎ আরিফ পিছন থেকে বলে উঠল, কি হলো, বাড়িতে যাবে না? মিম রাগে কটমট করতে করতে বলল, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি যেখানে যাও সেখানে যান। আরিফ এবার রাশভারী কণ্ঠে বলে উঠল, কিন্তু তোমার আর আমার গন্তব্য যে এক। মিম কিছু বুঝতে না পেরে আরিফের মুখের পানে তাকিয়ে আছে। কি বলছে এসব পাগলাটা? আস্ত একটা সাইকো। আল্লাহ, এত বড় একটা কাজিন হঠাৎ করে অবতরণ করেছ। আমার উপর একটা ভালো কাজিনও তো ফালাইতে পারতা। হঠাৎ মিমের ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে আরিফ বলল, ভাবনা চিন্তা রেখে এবার বাইকে ওঠেন। মিম তাকিয়ে দেখল আরিফ আবিরের বাইকটিতে বসে আছে। মিম বলে উঠল, আপনি আবির ভাইয়ের বাইক কেন এনেছেন? আরিফের শান্ত জবাব, তোমাকে বাড়িতে নিতে বলেছে ভাইয়া। মিম বলল, আপনাকে কে বলেছে আমাকে নিতে আসতে? তোমার আবির ভাই। আমি আপনার সাথে যাব না। তাহলে রাস্তায় পড়ে থাকো, আমি যাচ্ছি। হঠাৎ আরিফের ফোনটা বেজে উঠল। আকলিমা খান ফোনের ওই পাশ থেকে আরিফকে জিজ্ঞেস করেছে মিমকে পেয়েছে কিনা। আরিফ বিচারের সুরে বলল, ছোট মামি, তোমার মেয়ে আমার সাথে বাড়ি ফিরবে না, সে দাঁড়িয়ে আছে। আকলিমা খান বলল, বাবা, এটা একটু ফোনটা ওর কাছে দাও তো। আরিফ ফোনটা মিমের দিকে এগিয়ে দিয়ে ফিসফিসে বলল, শাশুড়ি আমা কথা বলবে। মিম রাগী একটা লুক নিয়ে আরিফের হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিল। মিম বলল, হ্যালো আম্মু। আকলিমা খান বললেন, কি রে, তোর কি সমস্যা? আরিফের সাথে বাড়ি কেন ফিরছিস না? মিম আমতা করে বলল, না মানে আম্মু। আকলিমা খান মিমের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, চুপচাপ আরিফের সাথে বাড়ি ফিরে আয়, আমি রাখছি। মিম রাগী রাগী দৃষ্টিতে আরিফের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বাইকের পিছনে গিয়ে বসলো। আরিফ বাইকের লুকিং মিররে দেখল মিম পিছনে ধরে কোনো রকম বসে আছে। আরিফ মিমকে ধরে বসতে বলল, কিন্তু মিম কি কম তেরা? বলল, প্রয়োজন নেই, আপনার কাজ আপনি করেন। আরিফ মিমের কথাটা শুনে সামনে তাকিয়ে চোখে সানগ্লাস দিল। হঠাৎ বাইকটি স্টার্ট দেওয়ায় মিম তার ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আরিফের কাঁধে হুমড়ি খেয়ে পড়ল। মিম ভয় পেয়ে আরিফের কাঁধে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছে। আরিফ লুকিং গ্লাসে মিমকে এক নজর দেখে মুচকি হাসল। একটু খোঁচা মেরে বলল, গরিবের কথা বাসি হলেও ফলে। মিম মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে আছে। আরিফ তা দেখে আরেক দফা হেসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সারা রাস্তা মিম আর কিছুই বলেনি। মাহমুদা খানের সময়টা আজ বড্ড বেশি ভালো যাচ্ছে। নিজের বাপের বাড়ির পরিবারের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে। দেখতে দেখতে সময় 3টার কাটায়। 5 মিনিট হলো ফিরেছে। এসেই টুকটাক সবার সাথে কথা বলে ফ্রেশ হতে চলে গেছে আবির। মেঘ রুমে ঢুকেই দেখলো আবির মাত্র গোসল করে তোয়ালে নিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে। মেঘ আবিরকে দেখে কিছুটা থমকে গেছে, তাকিয়ে আছে এক অদ্ভুত মোহমায়া দৃষ্টিতে। আবিরের গালের হালকা ভেজা ভেজা ছোট চাপদাড়িগুলো মেঘকে যেন তার কাছে টানছে। আবিরের সামনে ভেজা চুল থেকে টুপটুপ বৃষ্টিধারার মতো জল গড়াচ্ছে। অদ্ভুত এক মায়ায় এই শ্যামকালো পুরুষের মুখে, যা দেখে চলন্ত হৃদয়টাও হঠাৎ ব্রেক ফেল করে। আবির মেঘের মুখের সামনে এক হাত নেড়ে বলে উঠল, হ্যালো ম্যাম, আপনি একটু হুঁশে ফিরলে আমাকে ব্ল্যাক বেল্টের ওয়াচটা খুঁজে দেন প্লিজ।
খুঁজে পাচ্ছি না। মেঘ নিশ্চুপ নয়নে তাকিয়ে আছে। আবির এবার মেঘের কাঁধ ঝাঁকিয়ে বলল, মেঘ কি হলো তোমার? মেঘ একটু থতমত খেয়ে বলল, কই কিছু না তো। আবির মেঘকে পেছনে ঘুরিয়ে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে, শরীর ঠিক আছে? মেঘ বলল, হুম। আবির বললে, তাহলে এত চুপচাপ কেন? মেঘ আবিরের দিকে ঘুরে গলা জড়িয়ে ধরে বলল, চুপচাপ না, আপনাকে দেখছিলাম। বলেই মেঘ লজ্জায় মাথা নুইয়ে নিল। আবির জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, তা কি দেখলে? মেঘ নিশাতুর দৃষ্টিতে বলল, আপনার ভেজা ভেজা চুল, খোঁচা খোঁচা দাড়ি, আর কি? মেঘ লাজুক কণ্ঠে বলল, আর আপনার মায়াবী মুখশ্রী। আবির হাসল। মেঘের দুগালে হাত রেখে আবির কপালে চুমু দিয়ে মজার সুরে বলল, যাক, জীবনে আর যাই করি না কেন, বউকে তো পাগল করতে পেরেছি, ধন্য, এ জীবন ধন্য আমার। মেঘ লজ্জায় আবিরের বুকে মুখ লুকালো। হঠাৎ মেঘের কানে মিমের ডাক আসতেই মেঘ আবিরের বুক থেকে মাথা তুলে বলল, আমি নিচে যাচ্ছি, আপনিও আসুন। বলেই মেঘ হন্তদন্ত হয়ে ছুটে গেল। আবির মেঘের যাওয়ার পানে তাকিয়ে আছে। আবির জানে তার প্রিয়সী মাঝে মাঝেই এমন পাগলামি করে, তাই একটু মুচকি হেসে আলমারি থেকে জামা কাপড় পরে রেডি হয়ে নিচ্ছে। ফুপিদেরকে বাড়ি পৌঁছে দিয়ে একটু রাকিব আর রাসেলের সাথে দেখা করতে যাবে সে। অনেকদিন হলো অফিসের বাইরে তাদের আড্ডা দেওয়া হয় না। মেঘ নিচে গিয়ে বলল, আজকে কেউই দুপুরে খাওয়ার পর রুমে রেস্ট করতে যায়নি, সবাই মাহমুদা খানের সাথে আড্ডায় ব্যস্ত। মেঘও সেখানে গিয়ে সামিল হলো। মেঘ নিচে গিয়ে দেখলো আজকে কেউই দুপুরের খাওয়ার পর রুমে রেস্ট করতে যায়নি, সবাই মাহমুদা খানের আড্ডায় ব্যস্ত। মেঘও সেখানে গিয়ে সামিল হলো। মেঘ আর বন্যা মাহমুদা খানের দুপাশে বসে আছে। মিম এসে বলল, দেখি দেখি একটু সাইড দাও, আমিও ফুপ্পির কাছে বসতে চাই। সব আদর কি তোমরাই খাবে নাকি? পাশ থেকে আরিফ আস্তে আস্তে বলে উঠল, আমার বউ হয়ে যাও, সারা জীবনের মতো আমার কাছে রেখে দেব, আমার মায়ের আদর খাবে তখন। কিন্তু মিম মনে হয় তা শুনতে পায়নি, আর শুনতে পাবেই বা কি করে, এত মানুষের ভিড়ে। আরিফ তো কথাটা আস্তে আস্তেই বলেছে, যেন কেউ শুনতে না পায়। মেঘের নজর সিঁড়ির দিকে পড়তেই লক্ষ্য করলো আবির নামছে, ব্ল্যাক প্যান্টের সাথে একটা হোয়াইট টি শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে একটা ব্ল্যাক ওয়াচ, চোখে সানগ্লাস, এঁটে ফোনে কথা বলতে বলতে নামছে। মেঘ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছে। তার মন আজও পুরনো দিনের মতো একটা গানই গেয়ে উঠল। দৃষ্টিতে যেন সে রাজপুতিন, খুন হয়ে যায় আমি চিরদিন, নাম ধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু, কালো সানগ্লাসটায় কেন এত সুখ, হে যুবক। মাহমুদা খানের কণ্ঠে মেঘের ঘোর কাটল। মেঘ নিজের মাথায় নিজেই থাপ্পড় দিয়ে বলল, তুই আর মানুষ হবি না। বন্যা মেঘের দিকে তাকিয়ে বলল, কি রে, তোর আবার কি হলো? কই কিছু না তো। বন্যা বলল, তুই আমার থেকে কথা লুকাচ্ছিস মেঘ? তোকে আমি ছোটবেলা থেকে চিনি, সত্যি করে বল তো, তুই কি আমার ভাসুরকে দেখে আবার ক্রাশ টাশ খাইছস নাকি? মেঘ একটু ভাব নিয়ে বলল, আমার জামাইকে দেখে ক্রাশ খাবো না তো তোকে দেখলে ক্রাশ খাবো? ইতিমধ্যে আবির নিচে নেমে এসেছে। মালিহা খান বলে উঠল, কি রে, কোথাও যাচ্ছিস নাকি? আবির বলল, জি আম্মু, রাকিব রাসেলদের সাথে দেখা করতে যাব। মাহমুদা খান আবিরকে বলল, রেডি হয়ে এসেছিস, ভালো হয়েছে। মেঘ, বন্যা ও মিম সবাইকে আমি আজকেই নিয়ে যেতে চাই, সাথে তুইও চল, কয়েকটা দিন ওই বাড়ি থেকে অফিস করিস। আবির কয়েকটা মিনিট চুপ করে থেকে বলল, ফুপ্পি, তুমি বন্যা আর মিমকে নিয়ে যাও, মেঘকে নিয়ে আমি বৃহস্পতিবার চলে যাব, জানোই তো শরীর ভালো থাকে না। মিম বলে উঠল, না ভাইয়া, আমরা মেঘ আপুকে ছাড়া কোথাও যাব না, আমরাও বৃহস্পতিবারই যাব। এবার মনে হয় বন্যাও একটু সাহস পেল, বলে উঠল, ফুপি আম্মা, আমরা মেঘের সাথে একেবারে যাই। মালিহা খান উঠে গিয়ে আবিরের কান টেনে ধরল, বলল, বাড়ির খুব বড় কর্তা হয়ে গেছিস তাই না? আমার ভাইজানের উপর দিয়ে যাচ্ছিস। আবির উফ শব্দ করে বলে উঠল, আমি আসার সময় আব্বু চাচ্চুর সাথে কথা বলে এসেছি।